এই যে ইনি বলছেন যে এখন আমি প্রেমে পড়েছি এবং আমি যৌনভাবে আকৃষ্ট। তাহলে তাকে এই বিপদের মুখোমুখি হতে হবে যদি এই দিশায় তিনি এগোতে থাকেন তো। যারা প্রশ্ন পাঠিয়েছে তারা আলাদাভাবে উল্লেখ করেছে যে আমি এবং আমার প্রেমিক দুজনেই মুক্তমনা। আমাদের এ বিষয়ে কোনো অসুবিধা নেই। নৈতিক সমস্যা আমারও নেই। আপনি খোলা মনের মানুষ, আমি কোনো মনেরই নই। কারো শরীরের সঙ্গে সম্পর্ক তৈরি করার সময় নিজেকে প্রশ্ন করুন, এর দেহ তো পেয়েছি, কিন্তু এর বিনিময়ে আমি কি হারিয়েছি? আর প্রত্যেক ব্যক্তির উত্থানও আছে এবং পতনও রয়েছে। প্রথমে ওপর সম্পর্ক তৈরি হোক, চেতনার সাথে চেতনার সম্পর্ক হোক, তারপর দৈহিক সম্পর্ক হলে হবে। তুমি জানো আর তোমার রাম জানে। ঠিক আছে? আমি বলছি যে যৌনতার আগে এই দুটি ব্যাপার নির্ধারণ করা প্রয়োজনীয়। নমস্কার স্যার। স্যার, এই প্রশ্নটা একজন গীতা অনুশীলনকারীর। তো উনি এই প্রশ্নটা লিখে পাঠিয়েছেন, তাই আমি বলছি। স্যার, উনি লিখেছেন যে ২ বছর আগে আমার লাইফ খুবই খারাপ আর টেন্স ছিল। আমার স্টাডিজ, আমার কেরিয়ার সবই ডাউন চলছিল। আমি ইমোশনাল ছিলাম, ডিপ্রেশনেও ভুগেছিলাম। অনেক দিক থেকেই লাইফটা খুব কমপ্লিকেটেড ছিল। কিছুই ক্লিয়ার আর সর্টেড ছিল না। আমার জীবনে একজন পুরুষ আসলো, যে আমার মনে হয় সে আমার জীবনে ঈশ্বররূপে এসেছিল। সে আমাকে জীবন সম্পর্কে অনেক কিছু শিখিয়েছিল। স্টাডিজ, লাইফ, কেরিয়ারে অনেক সাহায্য করেছিল। হি ইজ মাই গাইড, মাই লাইফ, মাই লাইট, মাই ফিলোসফার। স্যার, আপনার গীতার বক্তব্য, সেগুলোর সাথেও উনি আমাকে জুড়েছিল। আজ এখানে আমি ওনার জন্যই আপনার সামনে বসতে পেরেছি। উনি আমায় অনেকই সাহায্য করেছে, যেটা অন্য কেউ করতে পারত না। ও আমার সাথে খুবই সুলভ আচরণ করত। আমার মনে হয় আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। এখন আমি ওর প্রতি শারীরিকভাবেও আকৃষ্ট হয়েছি। আর এখন আমি যদি ওর প্রতি শারীরিকভাবে অগ্রসর হই, ও মেনে নেবে। আমার সেক্স নিয়ে কোনো মোরাল প্রবলেম নেই। আর এই ছেলেটাও ওপেন মাইন্ডেড, যেরকম আমরা এই জেনারেশনের, তাই আমাদের মধ্যে কোনো রকম পুরনো চিন্তাভাবনা নেই। প্রশ্নটা হলো এটাই যে আমাদের সম্পর্কটা তো আগে থেকেই খুব সুন্দর। আমাদের সেক্সের সম্পর্কটা হলে কি সম্পর্কটা আরও গভীর হবে, নাকি সেটা খারাপ হবে? মা, এত খোলা মনের হয়ে আপনি নিজে কেন প্রশ্নটা করলেন না? হুম? আপনি এই গীতা সমাগমে আছেন আর আমার মনে হয় এই সজ্জন ব্যক্তি যার বিবরণ আপনি দিয়েছেন দুজনেই জিজ্ঞেস করে নিতে পারতেন। হুম? দেখুন, বড় ভালো, বড় উঁচু শব্দ আপনি ব্যবহার করেছেন ওই ছেলেটির জন্য। কি বলেছেন? মাই মেন্টর কি? গাইড, লাইট, ফিলোসোফার, মাই ফিলোসোফার অ্যান্ড মাই লাভ, অ্যান্ড মাই লাভ, মাই ফ্রেন্ড, সবকিছু। যদি সেই ব্যক্তি আপনার জন্য অর্ধেকও হয়, উনিও অনলাইনে আছেন। যদি সেই ব্যক্তি এর অর্ধেকও হয়, আপনার জন্য তো আপনার ওর সাথে সম্পর্ক এক আ উচ্চ তলে তৈরি হয়েছে না? আর বাকি জিনিস আমার জানা নেই, কিন্তু একটা প্রমাণ যা আমি দেখতে পেয়েছি, ওই ব্যক্তি আপনাকে গীতায় জুড়ে দিয়েছে। এটা তো খুব ভালো কথা যে আপনার শুভাকাঙ্ক্ষী হবে সেই তো আপনাকে গীতায় জুড়ে দেবে। এটি একটি উঁচু তলের সম্পর্ক। আর আপনি বলছেন যে ডিপ্রেশনে ভুগতেন আর বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত ছিলেন এবং ওই ছেলেটা এসে আপনাকে অনেক পরামর্শ দিয়েছেন এবং আপনি নিশ্চয়ই ওর কথাটা শুনেছেন।
আমরা তার কথাই মানি যাকে আমরা নিজের থেকে একটু হলেও ভালো মনে করি। হুম, তাই না? যার তার কথা কে শোনে? তো আপনি ওই ছেলেটির কথা শুনেছেন, কারণ কোনো না কোনোভাবে আপনি তাকে নিজের থেকে আর একটু বেশি শ্রেষ্ঠ, উৎকৃষ্ট এবং উচ্চমানের মেনেছিলেন। এবার আপনি ওর কথা শুনেছেন এবং আপনার অবস্থা ভালো আছে। আপনি বলছেন যে আপনার জীবন ভালো আছে আর আপনি গীতা সমাগমেও আমাদের সাথে আছেন। আর এখন আপনি বলছেন যে যৌনভাবে আকর্ষিত আছেন। সহজ ভাষায় বলতে গেলে মিলন হলে খারাপ কি আছে? খারাপ তো সেরকমভাবে কিছু নেই। তবে একটা সম্ভাবনার কথা আমি আপনাকে বলতে চাইছি। হুম, আপনি এই ব্যক্তির কথা শোনা ছেড়ে দেবেন। ততক্ষণই শুনি বা মানি যতক্ষণ ওই মানুষটা নিজের থেকে উঁচু মানের মনে হয়। ঠিক আছে? এখন আপনি ওকে আমার আলো, আমার দার্শনিক ইত্যাদি বলছেন। যখনই শরীরের সঙ্গে শরীরের সম্পর্ক স্থাপন করবেন না, তখন যে উচ্চ মার্গের সম্পর্ক ছিল, আর রিলেশনশিপ অফ কনসিয়াসনেস, ও ভাঙতে শুরু করবে। যেই নজরে এখন এই ব্যক্তিকে আপনি দেখছেন, সম্মানের চোখে। দেখুন নিজের প্রশ্নেই কত প্রশংসা করেছেন তার সম্পর্কে। ওই সম্মান, ওই শ্রদ্ধা কিছু নিচে নেমেই যাবে। এটাই মনের নিয়ম। কারণ বলে দিচ্ছি। চেতনার অনেক রকম স্তর হয়। কনসিয়াসনেসের অনেকগুলো লেভেল আছে। তো সেখানে একজন মানুষ আরেক মানুষের থেকে অবশ্যই ভালো হতে পারে। ওখানে একজন মানুষ আরেকজনের থেকে ভালো হতে পারে। আর এই ভালোত্ব মাপা কিভাবে হয়? যে কে জীবনকে কতটা স্বচ্ছভাবে দেখতে পাচ্ছে, হুম? কে নিজেকে কতটা স্বচ্ছ দেখতে পারছে, কে নিজের বন্ডেজেসগুলোকে, নিজের বাঁধনগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছে, কে কতটা সাহসী, কে নিজের মুক্তি, আজাদী, স্বাধীনতার জন্য কতটা দৃঢ়তা রাখে। এটাতে প্রমাণিত হয় যে কে চেতনার, কনসিয়াসনেসের কোন স্তরে আছে। আর ঠিক এই কারণের জন্যই মানুষে মানুষের মধ্যে অনেকটাই ফারাক বোঝা যায় যখন চেতনার প্রশ্ন ওঠে। ঠিক আছে? একজন মানুষ আরেকজনের থেকে হাজার গুণ ওপরে হতে পারে যখন প্রশ্ন কনসিয়াসনেসের আসে। আর যখন কেউ আপনার থেকে হাজার গুণ উপরে আছে তখন মেনে নিতে হবে। ঠিকই আছে। তাকে আপনি সম্মান করবেন, তার সামনে ঝুঁকবেন এবং তার থেকে কিছু শিখবেন। আর এটা খুব আমার জন্য শান্তিদায়ক যে কিছু মানুষ আছে অন্য মানুষের থেকে অনেক উপরে থাকে। কারণ সেই ওপরের মানুষগুলোই নিচের মানুষগুলোকে ওপরে উঠতে সাহায্য করে। ওপরে থাকার একটা লক্ষণ থাকে যে আপনার মধ্যে সহানুভূতি চলে আসে, করুণা চলে আসে। ওপরের মানুষটি নিচের মানুষকে সঙ্গ দিয়ে ভালোবাসায় টেনে তুলতে পারে। তো এটা কোনো ভেদাভেদের বিষয় নয়। আবার এটা কোনো দুর্ভাগ্যের কথা নয় যে আরে কাউকে ওপরে বলে দিলে, আমাকে নিচে বলে দিলে, আরে সে ওপরে আছে বলেই না সে তোমাকে টেনে তুলবে। কিন্তু এই যে পার্থক্য থাকে, এই যে স্তরীকরণ হয়ে থাকে, এটা কেবলমাত্র সম্ভব হয় কোন ডাইমেনশনে? চেতনার স্তরে। যখন কথা চেতনার হয় তখন আমরা নির্দ্বিধায় বলতে পারি যে একজন মানুষ আরেকজনের থেকে হাজার গুণ ওপরে। আর আমি বলছি এই কথাটা ঠিক যে একজন ওপরে থাকলে আরেকজনকে টেনে তুলবে। ঠিক যেমন এই ছেলেটা আ একে সাহায্য করেছে। কিন্তু যখন আপনি বডি ডাইমেনশনে আসেন, দেহতলে আসেন, তো ওখানে এরকম কিছু হয় না। কে উপরে কে নিচে, দেহ সব বরাবর। যদি শুধু দেহের কথা বলো,
তো একটা শরীর আরেকটা শরীরের মধ্যে কি পার্থক্য আছে? একজন নারীর দেহ আরেকজন নারীর দেহ, অথবা এক পুরুষের দেহ দ্বিতীয় পুরুষের দেহের মধ্যে কি পার্থক্য আছে বলুন তো? এমনকি কিছু কিছু ক্ষেত্রে তো মানুষের দেহ আর জীবজন্তুর দেহের মধ্যেও কোনো পার্থক্য নেই। জীবজন্তুর কিছু অঙ্গ মানুষের শরীরের মধ্যেও লাগানো যেতে পারে, এবং সফলতাপূর্বক মেডিকেল সায়েন্সে এটা লাগিয়েওছে, এবং সেই মানুষটা জীবিতও আছে। হুম কারণ শরীরে অতটা তফাৎ হয় না, কারণ শরীরের ক্ষেত্রে মোটামুটি একই তলে চলে আসে। কিছু যায় আসে না কার শরীর। কদিন আগে কোভিড হলো। আপনি মহান জ্ঞানী হতে পারেন চেতনার তলে। আপনার ভিতর পুরো জগতের জন্য সহানুভূতি থাকতে পারে, করুণা থাকতে পারে, প্রেম থাকতে পারে। আপনি একজন অসামান্য মানুষ হতে পারেন। তা বলি কি আপনার শরীরে কোভিড প্রবেশ করতে পারে না? বলুন, করতো। কারণ যে তফাৎটা আছে সেটা কোন তলের? চেতনার তলে আছে। আর কোভিড হয় শরীরে, তাই কোনো ফারাক পড়ে না আপনি কনসিয়াসনেসে কতটা উঁচুতে আছেন, কারণ শরীরে তো আপনার ভাইরাসের প্রভাব পড়বেই পড়বে। বুঝতে পারছেন? তো সম্পর্ক যদি আপনি চেতনার ডাইমেনশনে তৈরি করেন, তাহলে সেটা তো হবেই। একজন ওপরে থাকবে, আরেকজন নিচে থাকবে। যে ওপরে থাকবে তার সাহায্য তো আপনাকে নিতেই হবে, আর সেই সাহায্যের জন্য লাভ হবে। এটা সম্ভব যখন সম্পর্ক তৈরি হয় কনসিয়াসনেসের এক স্তরে। আর আপনার সম্পর্কটা এরকমই, যা উনি এক্ষুনি পুরোটা নিজের বিবরণ দিলেন, যা আমার তো স্যার উনি পুরোটা গাইড হয়, লাইট হয়, ফিলোসফার হয়, আর ফ্রেন্ড হয়। আর সে আমাকে ডিপ্রেশন থেকে বার করেছে, ইমোশন থেকে বার করেছে। পড়াশোনা নিয়ে তো আমি চাপের মধ্যে ছিলাম, এবং কেরিয়ার নিয়েও আমি সংশয়ের মধ্যে ছিলাম। উনি আমাকে বুঝিয়েছেন। হ্যাঁ, আমি মানছি যে উনি সমস্তটা সত্যিই বলছেন। তো যদি ওই ব্যক্তি এনাকে এত সাহায্য করেছেন, তার মানে এখনো অবধি সম্পর্ক কোন ডাইমেনশনে ছিল? কনসিয়াসনেসের ডাইমেনশনে ছিল, ঠিক আছে। এবার ইনি বলছেন এই সম্পর্কটিকে শারীরিক করতে চান। শারীরিক করার পরই পুরো সম্পর্কটা কোন ডাইমেনশনে চলে আসবে? দৈহিক। আর দেহের ডাইমেনশনে তো দেহ আর দেহ সব সমান আছে। কার শরীরকে আপনারা বলতে পারেন আরেকজনের থেকে শ্রেষ্ঠ বলুন? আর যদি শ্রেষ্ঠতার হয়ও সেটা শারীরিকই হবে। উদাহরণ হিসেবে কেউ 6 ফিটের হবে, কেউ 5 ফিটের হবে। তো ভাই, যে পার্থক্য তা তো শারীরিকই না? তাহলে সব মিলিয়ে বডির ডাইমেনশনে তো সবকিছুই শরীর কেন্দ্রিক। এতে আলাদা করে ওপর নিচে আপনি কিছু বলতে পারবেন না। একটা শরীর আরেকটা শরীরকে শুধু এটাই করতে পারে যে একটা শরীরের ওজন বেশি ছিল, মজবুত বেশি ছিল, তাই সে অন্য শরীরকে উঠিয়ে নিয়েছে। কিন্তু অন্য শরীরকে তুলে ধরলেই ডিপ্রেশন কিন্তু দূর হয়ে যায় না? হয়ে যায়। আপনি মজবুত আছেন তাই একজনকে গিয়ে তুলে নিলেন, তাই সে বলল আই অ্যাম ফিলিং সো লো, সো ডাউন। তো আপনি গিয়ে তাকে তুলে ধরলেন আর কাঁধে রাখলেন। তো ওই যে লো ডাউন ফিল করছে যে মানুষটা, ও কি হাই ফিল করবে যখন বলবে আমি তোমায় তুলে দিয়েছি, আমি পালোয়ান, বডি থেকে তুলে হাই করে দিয়েছি? সত্যি কি হাই হয়ে যাবে? হবে না তো, না? তো যখন যখন আপনি একটা রিলেশনশিপকে বডির লেভেলে নিয়ে আসেন, তখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে তুমি পাশের জনকে হেল্প করতে পারবে না, কারণ তোমরা দুজনেই সমান সমান হয়ে গেছো। দেহ এবং দেহ সমান হয়। ইনি যে বলছেন যে আমি এখন এখন প্রেম হয়ে গেছে, আমি এখন সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড, এনাকে তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হবে যদি তিনি এই রাস্তায় চলেন। তো এখনো অবধি ওই ছেলেটা যা বলতেন ইনি তা শুনতেন, কিন্তু এখন আর শুনতে পারবেন না, কারণ ইনি ওনাকে এরপর থেকে নিজের সমকক্ষ হিসেবে দেখবে, গাইড হিসেবে নয়। সেক্সের জন্য তিনি কাউকে পেয়ে যাবেন, পরামর্শের জন্য যাকে পেয়েছিলেন তাকে হারিয়ে ফেলবেন। লোকসানের চুক্তি না? সেই ব্যক্তি চাইলে আপনাকে অনেক বড় বড় জিনিস দিতে পারতো কি না? আর দিয়েছেও। আমি মানছি যা যতটা পুরোটা বিবরণ দিয়েছেন সেটা সম্পূর্ণ ঠিকঠাক। বাকিটা আপনি জানেন উনি ওখানে কিছু সত্যি মিথ্যে মিশিয়েছে কি না মিশিয়েছে, কিন্তু ওই ব্যক্তিটি ওনাকে ভরপুর সঙ্গ দিয়েছে কি দেয়নি? বড় সঙ্গ তো এটাই আছে, গীতা পড়ছে হয়তো, আমার সাথে জুড়ে আছেন। আরও যা কিছু আছে সব ওনার, পড়াশোনা, কেরিয়ার, সম্পর্ক, হ্যান ত্যান সব ওনার, উনি সমাধান করেছেন। দিয়েছে তো বড় সঙ্গ। হ্যাঁ, তো এই যে সঙ্গ ছিল, এই সঙ্গ হারিয়ে যাবে, সেক্স এসে যাবে। ভালো করে বুঝে নিন, অনেকটা সমস্যা হয়।
ঘরেও তো দেখেছেন, পরিবারেও দেখেছেন, আচার্যজি আমরা তো আপনার কথা শুনি, কিন্তু বাড়ির লোক তো কেউ শোনে না। বাড়ির লোককে জ্ঞান দেওয়া, বাড়ির লোককে আলো দেওয়া খুব মুশকিল, কারণ তাদের সাথে দেহের সম্পর্ক জুড়ে থাকে। বিশেষ করে নিজের স্বামীকে বা নিজের স্ত্রীকে বা নিজের প্রেমিকাকে অথবা প্রেমিককে জ্ঞান দিয়ে বোঝানোটা খুব মুশকিল, কারণ তাদের সাথে আপনি সম্পর্কটাই বানিয়েছেন ইমোশনের এবং দেহের। আপনি ওনার সাথে ইমোশনালি কানেক্ট করতে পারবেন, আপনি ওনার সাথে ইন্টেলিজেন্টলি কানেক্ট করতে চাইলে মুশকিল হবে। করতে পারেন, কিন্তু মুশকিল হবে। হ্যাঁ, ইমোশনালি জলদি কানেক্ট করতে পারেন। যাও ওনাকে গিয়ে ঠোঁট ধরো, কুচুপুচু করো, আদর করো, ইমোশনাল বন্ডিং হয়ে গেল। লড়াই ছিল, লড়াই দূর হয়ে গেল। ঝগড়া শেষ, বন্ধুত্ব শুরু। এরমই তো হয়। ঘরে ঝগড়া ঝামেলা হতেই থাকে। আমি এখানে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছি। সে স্বামী স্ত্রী হোক, সে প্রেমিক প্রেমিকা হোক। তো ঝগড়া মেটানোর জন্য কি তোমরা জ্ঞানের কথা বলো? জ্ঞানের কথা তো বলো না। গিয়ে তাকে কোলে তুলে নিলে ঝগড়া শেষ। এরকমই তো হয়। যেটা যথার্থ সেটার কথা বলো। কেননা ভাই, এ তো ওপেন মাইন্ডেড, তো উত্তরটাও কিছুটা ওপেন মাইন্ডেড হলে এতে ক্ষতি কি আছে? যখন মান অভিমান হয়, তখন কি তাকে সামলানোর জন্য জ্ঞান লাগে? কি ও রেগে গেছে, এবার আমি ওকে ফিলোসফি শোনাবো? ফিলোসফি তো শোনানো যায় না। আইসক্রিম খাওয়ানো যেতে পারে। আইসক্রিম খাইয়ে দাও, মান অভিমান বন্ধ। কিংবা মিষ্টি একটু কথা বলো, মান অভিমান শেষ। এরকমই হয় তো। হুম, কেউ বসে আছে, কথা বলছে না, গিয়ে ঝাঁপিয়ে পড়ো তার উপর। তো কিছুক্ষণ পর সে তো রাগ করবেই। এরপর সেও হেসে ফেলবে আর বলবে, দেখো সব মিটে গেছে। সব তিক্ততা গলা মিললেই শেষ হয়ে যায়। বলে না জাদুর ছোঁয়া, এরকমই তো হয়। তো যে সম্পর্কটা থাকে, সে সম্পর্কটাই কনসিয়াসনেসের অনুকূলে হয় না। এটা আমার দৃষ্টিতে লোকসানের চুক্তি। তো যেই ব্যক্তিটা আপনার জীবনে আলো নিয়ে এসেছে, সেই ব্যক্তিকে আপনি আপনার নিজের জীবনে এক বডি, এক দেহ বানিয়ে নেন। আপনি একটা শরীর পেয়ে যাবেন, আর আপনি একটা কনসিয়াসনেস থেকে বঞ্চিত হয়ে যাবেন। পাবেন নিশ্চয়ই কিছু, কিন্তু কিছু হারাবেনও। বুদ্ধ এলে, মহিলা হিসেবে আমাকে বলুন, বুদ্ধর থেকে আপনি কি চাইবেন? বুদ্ধর শরীর নাকি বুদ্ধর জ্ঞানটা? এবার বুদ্ধ দেখতেও আকর্ষক ছিলেন, অন্তত তার মূর্তি দেখে তো এরকম মনে হয়। মূর্তি থেকেই নয়, ওনার বিবরণ যা আমরা পাই, ওখানেও আছে বুদ্ধ দেখতে খুব আকর্ষক ছিল। আরও অনেক মহিলা ছিল যারা বুদ্ধকে দেখত, আর প্রথম ভাবনা এটাই আসতো, ওনার দেহ কতটা আকর্ষক। বুদ্ধ কি কখনো তাকে সুযোগ দেবেন নিজের শরীরের কাছে আসতে? এমন নয় যে বুদ্ধর ওই মহিলাদের প্রতি কোনো সমস্যা আছে, কারণ বুদ্ধ যদি ওই মহিলাদের ওনার শরীরের কাছে আসতে দেয়, তাহলে ওই মহিলারা বুদ্ধত্ব থেকে বঞ্চিত হবে। একবার দেহতলে যদি সম্পর্ক তৈরি হয়, তাহলে সে তোমার কথা শুনবে না, ও ঝেড়ে ফেলবে। বুদ্ধ থেকে বুদ্ধ হয়ে যাবে। বুদ্ধর প্রেমিকা হলেও সে তাকে বুদ্ধই বলবে। বলবে, বুদ্ধ এত জ্ঞান দিও না। এরকমই তো বলেন। আপনার প্রেমিক আপনার সাথে জ্ঞানের কথা বললে আপনি কি বলবেন? হাউ বোরিং। আর এই কথাটা ঠিক ওর ওপরেও লাগু হয়, যে ও জ্ঞান দিতে বেরিয়েছে। যাকে জ্ঞান দিচ্ছ, দেখো সারা জ্ঞানটার পরে এটাই বোঝা যাচ্ছে যে ইউ আর নট দ্য বডি। যাকে জ্ঞান দিচ্ছ, তাকে তুমি আরো বেশি বডি বানিয়ে দিলে। তাহলে তাকে কিভাবে বোঝাতে পারবে? কথা বুঝতে পারছেন? যার ভালো চান, তার সাথে শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকুন। বাঁচুন। না, বর্জিত হতে বলছি না। আমি বলছি বাঁচুন।
ততক্ষণ বাঁচুন যতক্ষণ না পুরোপুরি ভরসা এসে যায় যে হাতি পুরো চলে গেছে, শুধু লেজ বাকি আছে। সেক্সকে আমি বলতে চাই হাতির লেজ হওয়া উচিত। হাতি হলো জ্ঞান, হাতি হলো বুদ্ধিমত্তা, হাতি হলো কনসিয়াসনেস, চেতনা। যখন ওই পুরো ভারী জিনিস শেষ হয়ে যায় মানে নিষ্পত্তি হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, কনক্লুড হয়ে যায়, নিজের লক্ষ্য পূর্ণ হয়ে যায়, তখন শেষে ওই ছোট্ট লেজটা আসা চাই, তখন ঠিক আছে, আর কোনো ভয় নেই, হাতি বেরিয়ে গেছে। এবার সেক্সে কোনো ক্ষতি নেই, কিন্তু সেক্স হাতির সুর হতে পারে না, ওকে হাতির লেজ হতে হবে। কথাটা বুঝেছেন? বেশিরভাগ যে ফিজিক্যাল রিলেশনশিপগুলো হয় ও এই জন্যই নরকে পরিণত হয়, কারণ সেগুলোর মধ্যে চেতনার কোথাও জায়গাই নেই। ওটা তো দেহের সাথে দেহের সম্পর্ক হয়ে যায়, আর দেহের সাথে দেহের সম্পর্ক তো পশুদের মধ্যেও হয়, বডি টু বডি। লোকে বলে বডি টু বডি, কিন্তু এর মধ্যে ইমোশনও তো আছে। সাহেব, ওই ইমোশনগুলো তো পশুদের মধ্যেও আছে, কারণ ইমোশনগুলো তো বডিলিই আসে। সমস্ত ইমোশন বডির হরমোন থেকেই আসে। যেখানে দেহের সাথে দেহের সম্পর্ক সেখানে ইমোশন তো থাকবেই। হরমোনস তো বডিরই অংশ। কথা বুঝতে পারছেন? সারা রাত আপনি শারীরিক মিলনে লিপ্ত হলেন, খুব মজা করলেন, সেক্সুয়াল, আর সকালে উঠতেই ওকে বলুন নাহাম দেহাস্মি। তো কেন সেই মানুষটা আপনার কথা শুনবে এত বড় কপট? আপনি আপনার স্ত্রীর সাথে সারা রাত লিপ্ত হলেন, আর সকালে উঠে একদমই জ্ঞানী ধ্যানী হয়ে গেলেন, বললেন দেহ শুধু তো আবরণ, এটা নকল। সে আপনার মুখ দেখবে, বলবে এই পশু যে দেহ ছাড়া আর কিছুই না, আর এখন 4 ঘন্টা প্রমাণ দিচ্ছিল যে সে কে, এখন সে জ্ঞানী সাজছে। আবার লোক আসে আর বলে যে স্যার, গীতা আপনার থেকে পুরোটা বুঝে নিয়েছি, কিন্তু ও যে আমার স্ত্রী হয়, ওকে যতই বোঝাচ্ছি ও গীতা বুঝতে পারছে না। আর যখন ওকে আমি বলি আচার্যজি গীতা বুঝিয়েছেন, তখন সে আপনাকেও ঘৃণা করে। কারণ বাবা, সে তোমার না, পশুর মতো চেহারাটা দেখে নিয়েছে। এখন অতীতে দেখে নিলে তাও কথা বলবার জায়গা ছিল, এখনও তাকে সেই পশুর মতো মুখটা রোজ রোজ দেখাও, আর তারপর তাকে গীতার কথা শোনালে সে কখনোই শুনবে না বাবা। আর এই কথাটা দুটো লিঙ্গের মধ্যে প্রযোজ্য হয়, বুঝলেন? আমার সেক্সে কোনো নৈতিক সমস্যা নেই। যিনি প্রশ্ন করেছেন উনি আলাদাভাবে উল্লেখ করেছেন আমি এবং আমার বয়ফ্রেন্ড কতটা ওপেন মাইন্ডেড, এবং আমাদের মধ্যে কোনো মোরাল প্রবলেম নেই। মোরাল প্রবলেম আমারও নেই। আপনি ওপেন মাইন্ডেড, আমার মনই নেই, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাকে যে ভিত্তিতে সাবধান করছি সেটা সম্পূর্ণ অন্য। আমি তোমাকে বলছি তুমি একজন সেক্সুয়াল পার্টনার ঠিক পেয়ে যাবে, তুমি একজন ফিলোসফারকে হারাবে। এই শব্দ উনি ব্যবহার করেছিলেন, হি ইজ মাই ফিলোসফার। ফিলোসফারকে হারাবে। এবার সে ফিলোসফি বললে শুনতেই পারবেন না। লোকসানের চুক্তি। তো আপনি কি বলছেন? সেলিবেসি? সেক্স করাই উচিত নয়? না, কি বললাম আমি? হাতির লেজ। কারোর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার আগে দুটো কথা অবশ্যই খেয়াল রাখবেন: নিজের প্রেমের গভীরতা আর ওর বোঝার গভীরতা। সামনের জন যদি অবুঝ হয় তাহলে চেতনা স্তরে সে বাচ্চা না, আর বাচ্চার সাথে সেক্স করাই উচিত নয়। আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু প্রেম নেই, তাহলে আপনি যে সেক্স করছেন সেটা ধর্ষণের সমান না? সেটাও করতে নেই। কাউকে ছোঁয়ার আগে এই দুটো কথা সবসময় খেয়াল রাখবেন। যাকে ছুঁতে যাচ্ছেন তাকে ছোঁয়ার আগে হাতির মতো বিশাল প্রেম তোমার মনে আছে কি নেই, অতটা প্রেম থাকলেই ছুঁয়ো। আর যাকে ছুঁচ্ছ এটাও দেখো সে কতটা আন্ডারস্ট্যান্ডিং। তোমার মধ্যে প্রেম থাকতেই পারে, কেননা আমরা পশু নই। আমাদের শারীরিক বয়স দেখে, আমাদের
পরিপক্কতার কোনো অনুমান লাগানো যায়? সরকার তো নিয়ম বানিয়ে দিয়েছে 18 বছর 21 বছর বিয়ের বয়স, কিন্তু সেই নিয়ম দিয়ে বিশেষ কিছু হয় না। কেননা আমাদের প্রকৃত বয়স তো আমাদের চেতনার বয়স হয়। তো প্রশ্ন করবেন ওই যে ব্যক্তি আছে সে এখান থেকে কত বয়সের, আর ওই ব্যক্তি যদি এখান থেকে কমসে কম 21-25 বছরের না হয়, সে ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক, আর উনি এখান থেকে 21-25 বছরের না হলে ওনাকে এখন ছোবেন না। আবারও বলছি, বাচ্চাদের সাথে সেক্স করা যায় না। ওই মানুষটা শারীরিকভাবে 30 বছর বয়স হতে পারে, কিন্তু এখান থেকে এখনো 15। ওনাকে এখন স্পর্শ করবেন না। আর স্পর্শ করার যদি খুব তাড়া থাকে তাহলে এখান থেকে ওনার বয়স বাড়ান, ওনার মধ্যে বুদ্ধি বিকশিত করুন। কথাগুলি বোঝা যাচ্ছে? এটা বেশিরভাগই হয়। স্বামী নিজের কর্মক্ষেত্রে অতি অগ্রণী বুদ্ধিজীবী হতে পারেন। তিনি কিছু করেন, প্রফেসর বা সায়েন্টিস্ট। আর স্ত্রীও আবার নিজের জায়গায় একজন অগ্রণী আর্টিস্ট হতে পারেন, পেন্টার বা রাইটার, যা কিছু। এরা দুজনেই নিজেদের ক্ষেত্রে ওপরে আছে, কিন্তু এদের সম্পর্ক দেখলে দেখা যায় অনেক নিচে আছে। এটা কিভাবে হলো? কি করে হতে পারে? কারণ সম্পর্কটা দৈহিক। তারা নিজের ফিল্ডে উঁচুতে থাকতে পারেন, কিন্তু একে অপরের জন্য ওরা শুধুমাত্র বডি। যখন একে অপরের জন্য বডি, তখন তো যেন শুধু পশুদের আড্ডা। নিজের অফিসে তিনি কিরকম? সফিস্টিকেটেড, রিফাইন্ড। নিজের স্টুডিওতে তিনি কিরকম? পলিশড, শো অফ, সাটল। কিন্তু মুখোমুখি এরা একে অপরের জন্য ঠিক কিরকম? পশু, মোরগ মুরগি, সব সময় খালি কুকুরুকু। আর একবার যদি সামনাসামনি আপনারা দেখেছেন না, মুরগির লড়াই হচ্ছে আর ওখান থেকে পালক উঠছে, তফাৎ শুধু একটাই এখানে থাকবে যে অ্যাকসেন্টে একে অপরকে গালি দেবে। সফিস্টিকেটেড না? যার সঙ্গে দেহের সম্পর্ক স্থাপন করবেন, নিজেকে বারবার জিজ্ঞাসা করবেন, এর শরীর তো আমি পেয়েছি, তার বদলে নিজে কি হারালাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করবেন। এর শরীর তো আমি পেয়ে গেলাম, কিন্তু তার বিনিময়ে আমি কি হারালাম? ওই ব্যক্তি অনেক কিছু হতে পারত, এমনকি অনেক কিছু আনতেও পারত হয়তো আপনার জীবনে। ওই সম্ভাবনাটাও হারিয়ে ফেললেন। এখন ওই ব্যক্তি আপনার জীবনে বডি হয়ে গেল, ব্যাস। দেখুন, আমি কোনো সাধারণ আ অনৈতিক কথা বলছি না বাবাদের মতো। ছিছি খারাপ কথা, ছিছি খারাপ কথা, সেক্স হ্যাঁ খারাপ কথা, করবেন না। আমি তো এটাও বলছি না যে আরে তুমি বিবাহিত না অবিবাহিত? আর তোমার মা-বাবার এসব নিয়ে কি বক্তব্য, আমি সেটাও জিজ্ঞাসা করছি না। আমি মেনে নিচ্ছি যে তারা প্রাপ্তবয়স্ক। আমি অন্য কিছু বলছি। আর আশা করছি আপনারা সেটা বুঝতে পারছেন। একজন মানুষ পুরো একটা স্পেকট্রাম হয়ে থাকে। আর এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ওই মানুষের কোন অংশতে, কোন বিন্দুর সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করবেন। আর মানুষের মধ্যে উঁচু স্তরও থাকে আর নিচু স্তরও থাকে। আমরা ওই উঁচু ব্যক্তির সাথে কেন সম্পর্ক তৈরি করতে পারব না? কেন তুমি ওই ব্যক্তির ওই নিচের ওই বিন্দুকে ধরতে যাবে? নিম্ন সম্পর্ক তৈরি করলে তো নিজেকে নিচে নামাবেন, দুঃখ পাবেন। আমি সেক্সকে খারাপ বলছি না, আমি সেক্সকে বর্জিতও করছি না।
এমনটা লাগছে না তো যে ওসব কথায় একটা প্লেজার আছে। দেখে নিন ওই প্লেজারের কতটা দাম দিচ্ছেন। ক্ষতি যেন না হয়। সেক্সুয়াল প্লেজারের জন্য অতিরিক্ত দাম চুকিয়ে আসবেন না। লুজিং এ ফ্রেন্ড অ্যান্ড দ্য ফিলোসফার ফর এ সেক্সুয়াল পার্টনার ইজ এ ব্যাড ডিল, অ্যান্ড দ্যাট লস ইজ কোয়াইট লাইকলি টু অকার। হুম? যখন আপনার মনে হবে যে গীতা আপনার জীবনে আসতে চলেছে, যখন আপনার মনে হবে যে আপনার বোধের মধ্যে গভীরতা আসতে চলেছে, তখন ওই বিষয়ের ওপর পুনর্বিবেচনা করে নেবেন। ঠিক আছে? আমি বলছি যে সেক্স ফেক্সের আগে এই দুটো জিনিস নির্ধারণ করা জরুরি। এক, প্রেমের গভীরতা কতখানি, আর দ্বিতীয়, বোঝার গভীরতা কতটা। যখন মনে হবে প্রেম অনেক গভীর হয়ে গেছে, যখন মনে হবে কি নিজের বোধ সত্যি পাহাড় ছুঁয়ে যাচ্ছে, আকাশের দিকে চলছে, তখন করে নেবেন সেক্স। যদি তখনও মন হয় তো দেখে নেবেন। হুম? হাতির ওই লেজ। বাকি সব যা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো আগে পূরণ করে নিন। সম্পর্ককে সবভাবে গভীরতা দিন, শক্তিশালী করুন, আলো দিন। তারপরেও যদি মনে হয় সেক্স করতে হবে তো করে নিন। তবে ঠিক আছে, ওর কোনো ঘাতক বা দুষ্পরিণাম আসবে না। নয়তো প্রচুর ওর দুষ্পরিণাম আসে, জীবন একেবারে নরক করে দেয়। যারা জেনেছেন জানেন তারা কি বলেছেন? যে মানুষ যত ধরনের ভায়োলেন্স করে তাদের মধ্যে একটি ভায়োলেন্স হলো সেক্সুয়াল অ্যাক্ট। অন্যের প্রতি যেরকম প্রকারের হিংসা করা যেতে পারে, সাধারণত ওই হিংসাগুলিতে সেক্সও আসে। সেক্স এক প্রকারের হিংসাত্মক মনোবৃত্তি, যখন ওটা বিনা প্রেমে, বিনা বোধে থাকলে করা হয়। কেননা আপনি অন্যের শরীর থেকে শুধু প্লেজার পেতে চাইছিলেন, তাকে ভোগ করতে চাইছিলেন। ওটাতে তো হিংসা করবেন, তাই না? দেখো, মানুষ কাপড় পরে, কিছু কথা বোঝো। আমরা মুখে তো কাপড় পরি না, পরি না তো। বাকি শরীরে পরি, কারণ বাকি শরীর পশুর মতো হয়। তো এই কাপড় পরে আমরা আমাদের নিজেদেরকে, আমাদের সমাজকে এবং সমাজের সবাইকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই যে এই সিম্বলটা কিসের? আমার পশুত্বের সাথে সম্পর্ক রেখো না, এখান থেকে সম্পর্ক রাখুন। এটা আমার চেতনার আড্ডা। কখনো দেখেছেন একটা মানুষের তার মুখটা ঢাকা আছে কিন্তু বাকি শরীর খোলা নাঙ্গা? দেখেননি তো? কখনো ভেবেছেন আমরা বাকি শরীর ঢাকি কিন্তু এটা কেন ঢাকি না? আমরা এটাই বলতে চাই যে এটা এমন কিছু জিনিস নয় যে এটাতে নজর দিতে হবে। এমন কিছুই নেই, ছেড়ে দিন। কিন্তু কাউকে দেখতে পাবেন না যে চোখ ঢাকে। দেখেননি তো? এটা আমাদের একটা সংকেত দেয়। তাই আমরা বলি যে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটা। তুমি এদিকে দেখো, এখানে আমার চোখে চোখ রেখে দেখো। দুটো লোক কথা বলছে। আপনি কথা বলছেন কারোর সাথে। আপনি কি হাঁটুর দিকে তাকিয়ে কথা বলবেন? কিছু লম্পট থাকে, ওরা যখন মেয়েদের সাথে কথা বলে তো ওদের বুকের দিকে তাকিয়ে কথা বলে। কিছু বুদ্ধিমতী মেয়েরা থাকে যারা বলে, হিয়ার, লুক ইনটু মাই আইস, আই এম হিয়ার। বুঝতে পারছেন? এটা কোন কথার দোতক আছে? তো সম্পর্ক এখান থেকে এখানে হওয়া উচিত উঁচু স্তরের সঙ্গে। উঁচু স্তরের। আসুন চোখে চোখে রেখে কথা বলি। এটা থোড়াই যে তুমি ওর জননাঙ্গ দেখছো, ও তোমারটা দেখছে, দুজনের দুজনেরটা দেখছো, এটা কোনো কথা বলার ধরন হলো? তো আমি বলছি সামনের জন নিচে থেকে ওপর অবধি পুরো একটা স্পেকট্রাম হয়। খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন যে তার কোন বিন্দুর সাথে সম্পর্ক স্থাপন করবেন। সম্পর্ক
এখান থেকে এখানের হওয়া উচিত। নিচের সঙ্গে নিচেরটা পরে হলে হবে, দেখা যাবে। আমি এ ব্যাপারে কিছু বলছি না। ইচ্ছে হলে বানিয়ে নেবেন, আগে এটা বানিয়ে নিন। প্রথমে ওপরের সঙ্গে ওপরের সম্পর্ক হোক, বোধের সাথে বোধের সম্পর্ক হোক, এরপর দেহের সাথে দেহের হলে হবে। তুমি জানো আর তোমার রাম জানে। তাহলে তো ব্যাপারটা তোমার আত্মার, তোমার সত্যের। তুমি ঠিক করে নিও, আমি কেউ নেই এখানে বলার। কিন্তু আমি এটা অবশ্যই বলবো, প্রথমে সম্পর্ক এখান থেকে এখানের হোক, দেহের সঙ্গে দেহের সম্পর্ক পরে দেখে নেবেন। হ্যাঁ, বলুন।